বাজেট সংক্রান্ত আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী দাউদ খানের কাছে। তিনি আছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের বাসার সামনে। দাউদ, বিকালে বাজেট পেশের আগে অর্থমন্ত্রী মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দেবেন। কখন নাগাদ সংসদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি? প্রিয়া, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের মধ্যে হারানো অর্থনীতি অর্থাৎ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ম্যাজিক ফিগারের একটি বাজেট এবার পেশ করা হচ্ছে, অর্থাৎ 6,03,681 কোটি টাকার এই বাজেট। আপনি জানেন যে স্বাধীনতার প্রায় 50 বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ঘাটতি বাজেট এবার উপস্থাপন করা হবে। এবং আমরা আসলে মূলত অবস্থান করছি অর্থমন্ত্রী বাসার সামনে। আসলে আপনি জানেন যে যখন অধিবেশনটি শুরু হয়, অর্থাৎ বাজেট প্রস্তাবনার আগে কিন্তু অর্থমন্ত্রীর সাথে মন্ত্রীদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যে বৈঠকে আসলে বাজেট পর্যালোচনা করা হয় এবং মন্ত্রীদের অনুমোদনের পরে আসলে জাতীয় সংসদে বাজেটটি উত্থাপন করে থাকেন অর্থমন্ত্রী। তবে এখন পর্যন্ত ঠিক কয়টার সময় আসলে অর্থমন্ত্রী তার বাসভবন থেকে বের হবেন সে বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে আমরা যতটুকু ধারণা করতে পারছি, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যেই তিনি জাতীয় সংসদের উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা সেখানে অবস্থান করছি, হয়তোবা তিনি যখন বের হবেন সেটি আমরা দর্শকদের দেখাতে পারবো। আরেকটি বিষয়, যে আগামী অর্থ বছরের বাজেট সম্পর্কে একটু যদি বলি, যে যেহেতু করোনা মহামারী চলছে এবং এই মহামারীর মধ্যে আসলে যে হারানো অর্থনীতি অর্থাৎ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কিন্তু আসলে এবারের যে বাজেট সেখানে বেশ কিছু কিন্তু চমক রাখা হয়েছে। যদি বলি যে এই বাজেটে অগ্রাধিকার পাচ্ছে দেশের মানুষের ক্রয় ক্ষমতা, অর্থাৎ অর্থবহভাবে বাড়ানো এবং কর্মসংস্থান তৈরির যে বিষয়গুলো, সেগুলো আসলে এই বাজেটে দেখা হচ্ছে। এবং পাশাপাশি কর কর্তন, কর অবকাশ এবং কর অব্যাহতির মতো সুবিধা দিয়ে এই উদ্দেশ্য হাসিলের যে আশা, সেটি কিন্তু অর্থমন্ত্রী করছে। তবে এই বাজেটের সবচেয়ে দুঃসাহসিক যে ব্যবস্থাটি করা হচ্ছে সেটি হচ্ছে আমদানি বিকল্প পণ্য, যেমন গাড়ি উৎপাদনের ক্ষেত্রে 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হতে পারে, যেটি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখে থাকি। এছাড়া দেশে তৈরি যে স্যানিটারি পণ্যের ক্ষেত্রে অর্থাৎ 10% মূল্য সংযোজন করের বিধান আছে, তা তুলে দেওয়া হতে পারে, সেটিও কিন্তু বলা হয়েছে। এবং এটি আমদানি নির্ভর পণ্য থেকে ক্রেতাদের মনোযোগ ফেরানোর একটি আলাদা পদক্ষেপ হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করে থাকছেন। আরেকটি বিষয়, যে প্রতি বছরই কিন্তু বাজেটের একটি বিষয়, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর দাম বাড়ছে এবং কোন কোন বিষয়গুলোর দাম কমছে, সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের এক আগ্রহ থাকে। এর পাশাপাশি কালো টাকা সাদা করা যে প্রশ্নবিদ্ধ ধারা চালু আছে, সেটিও কিন্তু এই বাজেট অব্যাহত থাকবে বলে ভালো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায়, যেহেতু সব কিছু মিলিয়ে বলা যায় অর্থমন্ত্রী যে আশাটি করে রাখছেন, অর্থাৎ 7.2% অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রপ্তানি বাড়ানো, ইলেকট্রনিক পণ্যের ব্যবহারের মাধ্যমে যে আয়কর সম্প্রসারণ, সব কিছু মিলিয়ে রাষ্ট্রীয় কোষাগার জমে উঠবে। এবং অর্থমন্ত্রী আশা করছেন যে ঘাটতি বাজেট থাকলেও এবারে বাজেটে স্বাস্থ্য খাতকে, যেহেতু করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতের এক ধরনের একটি আছে, অর্থাৎ স্বাস্থ্য খাতকে যেন তুলে আনা যায়, সেই বিষয়টি কিন্তু এবারে বাজেটে রাখা হচ্ছে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, ধন্যবাদ আপনাকে। এবার যাব সহকর্মী জুয়েল থিওটোনিয়াসের কাছে। তিনি আছেন সংসদ ভবন এলাকায়। জুয়েল, জানাবেন সংসদ ভবনের এখনকার পরিস্থিতি কি দেখছেন? ঠিক এখনকার পরিস্থিতি বলতে, যেহেতু আজকে বাজেট উত্থাপন করা হবে সংসদ ভবন এবং সংসদ ভবনের আশপাশে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি হচ্ছে বাইরের অবস্থা। আর ভেতরের অবস্থা বলতে, সংসদ ভবনের যারা কর্মরত আছেন, যারা এই সংশ্লিষ্ট আছেন, যেহেতু আজকে বাজেট উত্থাপন হবে, বিশেষ অধিবেশন বসবে এবং একই সঙ্গে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসবে, সেই লক্ষ্যে কিন্তু ভেতরে কিন্তু একটু বিশেষ প্রস্তুতি থাকে। মানে প্রতি বছরের মতো কিন্তু এবারও সেই বরাবরের মতোই প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটি আছে। 12টার সময় শুরু হবে মন্ত্রিসভার বৈঠক, প্রায় 1.5-2 ঘন্টা, অনেক সময় 2.5 ঘন্টার মতো হয়। যেহেতু 3টার সময় বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী, তার তৃতীয় বাজেট, তার ক্যারিয়ারের তৃতীয় বাজেট। এবং আমার সহকর্মীর প্রতিবেদন এবং এর আগে যিনি বলেছেন, দাউদ খান, চমৎকারভাবে তিনি বলেছেন যে তিনি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছেন এই স্বাধীনতার 50 বছরে এসে। এবং সেটিই হয়, প্রতি বছরই আসলে আগেরগুলো থেকে ছাড়িয়ে সবচেয়ে বড় বাজেট কিন্তু উত্থাপন করা হয়। এবং এবার কিন্তু সবচেয়ে বড় ঘাটতির বাজেট দেওয়া হচ্ছে, এবং ঘাটতি আছে এখানে 2,11,191 কোটি টাকা, যা মোট জিডিপির কিন্তু 6.1%, সবচেয়ে বড় ঘাটতির। এই ঘাটতিটা পূরণ নিয়ে কিন্তু অনেক রকম তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা থাকে এবং বলা হচ্ছে যে এই ঘাটতি পূরণ করা হবে, সবচেয়ে বড় যে উৎস সেটি হচ্ছে বৈদেশিক সহায়তা, বৈদেশিক ঋণ সহায়তা। এরপরে ব্যাংকগুলো থেকে ঋণ বা ধার নেওয়া হবে, এবং এরপর হচ্ছে তিন নম্বর যে 3টি প্রধান উৎস, তার মধ্যে তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে।
তো এগুলো যে ঘাটতি আছে, যে বড় ঘাটতি তৈরি হচ্ছে, এই ঘাটতিগুলো পূরণ করার মাধ্যমে সরকার কিভাবে করবে সেটি কিন্তু একটি রূপরেখা কিন্তু অর্থমন্ত্রী আজকে যখন বাজেট উত্থাপন করবেন তখন কিন্তু তিনি উপস্থাপন করবেন। আর যেহেতু গতবারও করোনা মহামারীর সময় বাজেট উত্থাপন করা হয়েছিল, এবারও আসলে করোনা মহামারী চলছে, যেহেতু এই করোনা মহামারীর মধ্যে যে বাজেট উত্থাপন করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্য খাত এবং করোনা থেকে উত্তরণের যেসব উপায়গুলো আছে সেই উপায়গুলো যে ওই উপায়গুলো নিয়ে কিন্তু আসলে এইবারের যে বাজেট করা হচ্ছে। এবং এবার যেহেতু অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক রকম আর্থিক ক্ষতি হয়েছে ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সেগুলোর যে ক্ষতি আছে সেগুলো পুষিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটি রূপরেখা তিনি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবং একই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতের যে বিষয়টি, সামাজিক নিরাপত্তা খাতও কিন্তু গুরুত্ব পাবে, যেহেতু ব্যাপকভাবে বা দারুণভাবে কিন্তু তারা এইবার কিন্তু মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানকার থেকে এই ছিল সবশেষ খবরাখবর। প্রিয়া কুণ্ডু। জুয়েল, ধন্যবাদ আপনাকে।